অথবা বলতে পারে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি মানে কি? লজি, যেখানেই লজি দেখবেন, লজি মানে লজি শব্দটাই আসছে লোগোস থেকে। লোগোস মানে হচ্ছে স্টাডি। আর এন্ডো মানে হচ্ছে ইন্টারনাল, আর ক্রাইনোস মানে হচ্ছে সিক্রেশন। তাহলে এন্ডোক্রাইনোলজি মানে কি? মেডিকেল সায়েন্সের যে ব্রাঞ্চটাতে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটা সিক্রেশন নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি বা এন্ডোক্রাইন সিস্টেম যেটা বলেন। এখন তাহলে একটা কথা আসছে এখানে, আমাদের গ্ল্যান্ড একটা শব্দ আসছে এবং আরেকটা আসছে এন্ডোক্রাইন। এখন গ্ল্যান্ড মানে কি? আপনারা এটা জানা কথা, গ্ল্যান্ড মানে কি এটা নিশ্চয়ই আপনারা পড়ছেন। আমাকে বলেন গ্ল্যান্ড জিনিসটা কি? গ্রন্থি। গ্রন্থি তো বাপ ঠিক আছে, কিন্তু মানে গ্রন্থির ব্যাপারটা কি, জিনিসটা কি গ্রন্থি? অর্থ গ্রন্থি মানে এটা এটা কি কি ধরনের টিস্যু সেটা বলেন তো? কোন টিস্যু দিয়ে গ্ল্যান্ড তৈরি হয়? এপিথেলিয়াল টিস্যু, ভেরি গুড। এই যে আমাদের বডিতে যে এপিথেলিয়াল টিস্যু আছে সেটা কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে কভারিং এপিথেলিয়াম আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, তাই না? আপনারা এটা পড়ছেন, কভারিং এবং গ্ল্যান্ডুলার। কভারিং এর মধ্যে আবার ইউনিলেয়ার, মাল্টি লেয়ার, সেটার মধ্যে আবার কলামনার, কিউবডাল, স্কোয়ামাস আছে, ওগুলা ডিফারেন্ট কথা। আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তাহলে যখন অনেকগুলো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম সেল একসাথে অ্যাগ্রিগেশন হয়, একসাথে জমা হয়, জমা হয়ে একটা কমপ্লেক্স লার্জ একটা অ্যাগ্রিগেশন তৈরি করে, তাহলে লার্জ এন্ড কমপ্লেক্স অ্যাগ্রিগেশন অফ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল। এবং এদেরকে স্পেশালি ডিজাইন করা হয়েছে। এগ্রিগেশন, এগ্রিগেশন মানে হচ্ছে যখন আপনার মানে কি বলবো, একসাথে কোনো কিছু জমা হচ্ছে যে জিনিসটাতে, সেটাকে বলা হয় হচ্ছে এগ্রিগেশন। মানে সমষ্টি যেটাকে বলে, বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। তাহলে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেলের সমষ্টি যেটা হচ্ছে দেখতে কেমন হবে? লার্জ হবে এবং জিনিসটা কমপ্লেক্স। কেন হয় এই সমষ্টিটা? এরা হচ্ছে স্পেশাল টাইপের টিস্যু, স্পেশাল টাইপের এপিথেলিয়াল টিস্যু। কেন এটা স্পেশাল? কারণ এদেরকে স্পেশালি ডিজাইন করা হয়েছে যাতে এখান থেকে কোনো কিছু সিক্রেশন অথবা এক্সক্রিশন হতে পারে। তাহলে গ্ল্যান্ডের ডেফিনিশন বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন গ্ল্যান্ডটা আমার দুই ধরনের আছে, একটা হচ্ছে গ্ল্যান্ডের মতো ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার গ্ল্যান্ড আবার দুই ধরনের, ইউনিসেলুলার এক্সাম্পল হচ্ছে গবলেট সেল। মাল্টিসেলুলার আবার দুই ধরনের হয়, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন। এক্সোক্রাইনের মধ্যে সিম্পল, কম্পাউন্ড এগুলো আছে, এগুলা অ্যানাটমিতে লাগবে, ফিজিওলজিতে এত দরকার নেই। তারপরে এগুলার এক্সাম্পল আপনারা চাইলে পড়তে পারেন। সিম্পল কম্পাউন্ডের মধ্যে আবার টিউবুলার, অ্যালভিওলার, টিউবো অ্যালভিওলার, এগুলার এক্সোক্রাইন গ্ল্যান্ডের অনেক উদাহরণ আছে, যেমন আমরা পড়ছি স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে তো আছে প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, তারপরে ম্যামারি গ্ল্যান্ড মানে যেটাকে আমরা ব্রেস্ট বলতেছি, তারপরে আছে কি সোয়েট গ্ল্যান্ড যেখান থেকে আমাদের ঘাম হচ্ছে, তারপরে সেবাসিয়াস গ্ল্যান্ড যেখান থেকে সিবাম সিক্রেশন হয়। সিবামটা কি জিনিস? এই যে আপনি যখন আমরা স্কিনে দেখবেন চাপ দিলে এক ধরনের সাদা সাদা জিনিস বের হয় মুখ থেকে, মানে ফেসে চাপ দিয়ে দেখবেন সাদা সাদা বের হয়, স্পেশালি যাদের অয়েলি স্কিন তাদের দেখবেন একটু চাপ দিলে সাদা সাদা একটা জিনিস বের হয়, এটাকে বলে সেবাম। তাহলে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলা, ইউটেরাসের যে গ্ল্যান্ড, ইন্টেস্টাইনের গ্ল্যান্ড, তাহলে এই সব কিছু হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনগুলো? এন্ডোক্রাইন গ্ল্যান্ডের একটা বিশাল লিস্ট আছে যেটা আমরা খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। আমরা পড়বো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের লিস্টটা, থাইরয়েড, প্যারাথাইরয়েড এগুলো। এখন এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে বেসিক পার্থক্যটা কি? এক্সোক্রাইন গ্ল্যান্ডের কিন্তু
ডাক্ট থাকে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কোনো ডাক্ট নাই। এখন এক্সোক্রাইন গ্ল্যান্ডের যেহেতু ডাক্ট আছে, তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনটা কোথায় হবে? ডাক্টই, একটা নালী। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ডের যেহেতু ডাক্ট থাকবে, এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনটা কোথায় হবে বলেন তো? ম্যাম দূরে, বডি থেকে ম্যাম দূরে কোথাও হবে। আরে না রে গাধা, কেমনে? ম্যাম ও তো ডাক্ট আছে, ওর সিক্রেশন ডাক্টেই হবে। ম্যাম ও আর দূরে কিভাবে যাবে? দূরে যাইয়া হবে না। না না, ডাক্ট তো ওই স্পেসিফিক জায়গায়, আশেপাশে অতটুকু জায়গা জুড়ে ডাক্ট থাকে। ডাক্ট তো অনেক বড় না যে অনেক দূরে যে হবে, সেটা তো না, ওইটুকু জায়গাতেই। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনটা ডাক্টের মধ্যেই হবে, বুঝলেন? তাহলে এটা সিক্রেশন কি ডিরেক্ট না ইনডিরেক্ট? ডিরেক্ট। না না, এটা সিক্রেশন ইনডিরেক্ট। ডিরেক্ট সিক্রেশন মানে কি জানেন? ডিরেক্ট সিক্রেশন মানে হচ্ছে যেটা সিক্রেশন সরাসরি ব্লাডে হবে, সেটাকে বলে ডিরেক্ট সিক্রেশন। তাহলে এটা যেহেতু ডাক্ট আছে, ওর সিক্রেশন তো আর ব্লাডে হচ্ছে না, বুঝলেন? জি ম্যাম। তাহলে ওর সিক্রেশন হচ্ছে ইনডিরেক্ট। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা, এন্ডোক্রাইন গ্ল্যান্ডে তো কোনো ডাক্ট নাই, তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন হবে কোথায়? ইন্টারনাল বডি ফ্লুইডে, মানে ব্লাডে সিক্রেশন হবে। তাহলে এটার সিক্রেশন হচ্ছে ডিরেক্ট সিক্রেশন। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে এক্সোক্রাইন হচ্ছে ডাক্ট থাকবে, এটা একটা স্পেসিফিক লোকেশনে সিক্রেশন হবে এবং এটা সিক্রেশনটা ইনডিরেক্ট। আর এন্ডোক্রাইনে কোনো ডাক্ট নাই, এটা সিক্রেশন হবে ইন্টারনাল বডি ফ্লুইডে এবং এটা সিক্রেশনটা হচ্ছে ডিরেক্ট। এখন এক্সোক্রাইন গ্ল্যান্ড কি সিক্রেট করবে? এক্সোক্রাইন গ্ল্যান্ড মনে রাখবেন, এটা হচ্ছে এনজাইম সিক্রেট করে। যেমন আমরা সালাইভারি গ্ল্যান্ডে পড়ছি, সালাইভা থেকে কিছু এনজাইম আসে, তাই না? পড়ছি না আমরা? তারপরে লোক আপনার ইয়েতে ধরেন ইউটেরাসের কিছু এনজাইম বের হয়, মানে এরকম ওর হচ্ছে এনজাইম সিক্রেট করবে এক্সোক্রাইন। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে হরমোন সিক্রেট করে, বুঝলেন? জি ম্যাম। জি ম্যাম। আর এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল আমরা অলরেডি জানি, এন্ডোক্রাইনও আমরা দুই একটা বলছি। এখন এন্ডোক্রাইন গ্ল্যান্ডটাই হচ্ছে আমরা পড়বো। এখন কথা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড তাহলে কি জিনিস? এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে ডাকলেস গ্ল্যান্ড, যেখানে সিক্রেশন হবে ডিরেক্টলি ইনটু দা ব্লাড। ও মাই, এখন এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি কি আছে, এটা লোকেশন, নাম্বার। আমি বলে যাই, আপনারা আপনাদের শীটে দেখেন যে একটা ছক আছে। এখন এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু নির্দিষ্ট, এর বাইরে কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ড নাই। 9 ধরনের আছে দেখেন। এখন এটার মধ্যে আল্লাহ, আপনারা সিরিয়ালি মনে রাখেন, সিরিয়ালি মনে রাখেন, সিরিয়ালি মনে রাখলে যেটা হবে কোনোটা ছুটবে না। আমার কি যে গলা ব্যথা হচ্ছে। আচ্ছা দেখেন, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কি 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 আছে? মাথায় সবার আগে যেটা, হাইপোথ্যালামাস। ফার্স্ট সিগন্যাল কিন্তু থ্যালামাস থেকে আসে, ও হচ্ছে অন্যান্য গ্ল্যান্ড গুলোকে কন্ট্রোল করে। থ্যালামাসটা থাকে কোথায়? থ্যালামাস থাকবে হচ্ছে ব্রেনে।
সরি, হাইপোথ্যালামাস থাকবে হচ্ছে ব্রেনে, থ্যালামাসের নিচে। হাইপোথ্যালামাস কয়টা? হাইপোথ্যালামাস হচ্ছে একটা। আচ্ছা, এরপরে যেটা ব্রেনে আরেকটা থাকে সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এখন পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে একটা আছে অ্যান্টেরিয়র পিটুইটারি এবং আরেকটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এটা থাকে কোথায়? বেস অফ দা ব্রেইনে। বেস অফ দা ব্রেন মানে বুঝেন? না মানে স্কালটার উপরে যে ব্রেনটা আপনার ইয়া করে থাকে, এই যে আমাদের মাথার খুলি, খুলির উপরে কিন্তু ব্রেনটা রেস্ট করে থাকে, ওটাকে বলে বেস অফ দা ব্রেন। খুলিটা অনেকগুলি বোনস মিলে একটা বেস তৈরি করে যেটার উপরে ব্রেনটা রেস্ট করতে পারে, তাহলে ওটা হচ্ছে বেস অফ দা ব্রেন। যেটাতে কি থাকে? স্ফেনয়েড বোনের শিলাটার্চিকা এই পিটুইটারি গ্ল্যান্ডটাকে কভার করে থাকে। বেস অফ দা ব্রেনে স্ফেনয়েড বোনস আছে, যে স্ফেনয়েড বোনস এর নাম নিশ্চয়ই শুনছেন, প্রজাপতি পাখার মতো জি ম্যাম। স্ফেনয়েড বোনসটা। এই স্ফেনয়েড বোনস এর শিলাটার্চিকা দিয়ে কভার করা থাকে। যে লিখতে পারবেন সে পুরোটা লিখেন, না লিখতে পারলে বেস অফ দা ব্রেন লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। তাহলে মানে পিটুইটারি গ্ল্যান্ড কয়টা? দুইটা, অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি। তাহলে এটা গেল ব্রেনে। এরপর আসেন গলা। এই পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু মাস্টার অফ দা সব গ্ল্যান্ড আর কি, অল গ্ল্যান্ড। এটাই হচ্ছে সব প্রত্যেকটা গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, এটা কি বলা হয়? মাস্টার। আচ্ছা, তারপরে যেটা আছে গলাতে, গলাতে আছে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই যে ওভার ব্রিজে আপনারা অনেককে দেখবেন ভিক্ষা করে, গলার মধ্যে, গলাতে অনেক ফুলে যায় উঁচু, এরকম দেখছেন না পেশেন্ট? জি ম্যাম, ওভার ব্রিজে দেখছি। ভিক্ষা করে। ওটা কি? ওটা হচ্ছে তার থাইরয়েড গলগণ্ড গ্ল্যান্ড। যেটা, জি ম্যাম। হ্যাঁ, গলগণ্ড, ভেরি গুড। গলগণ্ডে কি হয়? থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায় জি আয়োডিনের ম্যাম, অভাবে, ফুলে ফুলে বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে আসে। হ্যাঁ, এখন কেমনে হয় এটা অন্য কথাবার্তা, এটা হয়তো আমি থাইরয়েড গ্ল্যান্ড যখন পড়াবো তখন মনে করেন আমি বলে দিব না কিভাবে হয়। দেখ গলা খুশখুশ করতেছে, কি বিচ্ছিরি। আচ্ছা, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থাকে কোথায়? ফ্রন্ট সাইড অফ দা নেক। থাইরয়েড গ্ল্যান্ড কয়টা? একটা। আর থাইরয়েড গ্ল্যান্ডের চারপাশে থাকে হচ্ছে পিটুইটারি, সরি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সেটা কয়টা? চারটা। কোথায় থাকে? পোস্টেরিয়র বর্ডার অফ দা থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে নেকে আমার দুটা আছে, থাইরয়েড এবং প্যারাথাইরয়েড। তারপরে যেটা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থাকে কোথায়? পেটে থাকবে, অ্যাবডোমিনে। মানে অ্যাবডোমিনে কোন কোন রিজনে থাকবে? আপনারা যদি অ্যাবডোমিনের রিজন ভাগ শিখেন তাহলে আম্বিলিকাল রিজনে, এপিগ্যাস্ট্রিক এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে থাকে। তিনটা রিজন জুড়ে থাকে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস কয়টা? একটা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের ক্ষেত্রে যেটা জানতে হবে, প্যানক্রিয়াস কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াস কি? মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে পোরশনটা, সেটা হচ্ছে আপনার এন্ডোক্রাইন, আর বাকিটুকু তার এক্সোক্রাইন পোরশন। মনে থাকবে? জি ম্যাম। তাহলে এটা একটা মিক্সড গ্ল্যান্ড, যেটার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা হচ্ছে এন্ডোক্রাইন আর বাকিটুকু এক্সোক্রাইন। এখন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তার মানে কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আমার হরমোন গুলা সিক্রেট হবে, আর বাকি জায়গাগুলো থেকে সিক্রেট হবে হচ্ছে এনজাইম। বুঝলেন? জি ম্যাম। এবং এটা কিন্তু আপনার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কিন্তু পুরো প্যানক্রিয়াস জুড়েই থাকে, এমন না যে স্পেসিফিক কোনো জায়গায়। এটা কিন্তু আপনার থ্রু আউট দ্য হোল প্যানক্রিয়াস জুড়েই থাকে। বুঝলেন? জি ম্যাম। উফ। আচ্ছা, তাহলে কি যেন বলতেছিলাম?
আর তাহলে এটা গেল প্যানক্রিয়াস। এরপরে যেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কোথায় থাকে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আরেকটা নাম আছে, এটা মনে রাখেন, সেটা হচ্ছে সুপ্রা রেনাল গ্ল্যান্ড। কি? সুপ্রা রেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল মানে কি বলেন তো? কিডনির উপরে, সুপিরিয়র ফেজে। ভেরি গুড। রেনাল মানে কিডনি আর সুপ্রা মানে উপরে। তাহলে আপার পোল অফ দ্য কিডনি, কিডনিতে কিন্তু আপার পোল থাকে, লোয়ার পোল থাকে। তাহলে আপার পোল অফ দ্য কিডনিতে থাকবে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। ঠিক আছে? এখন আমার কিডনি কয়টা বলেন তো? কিডনি কয়টা? 2টা। তাহলে আমার সুপ্রারেনাল গ্ল্যান্ড কয়টা হবে? 2টা। ভেরি গুড। আচ্ছা, তাহলে আরেকটা ইনফরমেশন কিন্তু আমরা একটু আগেই পাইছি যে প্যানক্রিয়াস কিন্তু এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটাই। প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, এটা মনে রাখেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল, এটা সবারই আছে। এবার মেল ফিমেল ভাগ হবে। ইন কেস অফ মেল, ছেলেদের ক্ষেত্রে যেটাকে বলে মেল গোনাড বা প্রাইমারি সেক্স অর্গান ছেলেদের, সেটা হচ্ছে কি টেস্টিস। তাহলে এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ইনফ্যাক্ট এটা একটা মিক্সড গ্ল্যান্ড। টেস্টিসটা কি? একটা মিক্সড গ্ল্যান্ড। তার মানে এটা এন্ডোক্রাইন এক্সোক্রাইন বোথ ফাংশন আছে। এ হরমোনও তৈরি করে, এনজাইমও তৈরি করে। থাকে কোথায় টেস্টিস? উইদিন দা স্ক্রোটাম। স্ক্রোটামের ভিতরে থাকে টেস্টিস। স্ক্রোটাম কয়টা? ওই যে পেনিস, পেনিসের সাথে যে বলটা ঝুলে থাকে সেটাকে বলে স্ক্রোটাম। স্ক্রোটাম কয়টা? 2টা। দুইটা। টেস্টিস কয়টা? 2টা। এটা সব ছেলেকে জিজ্ঞাসা করে এবং প্রায় সবাই ভুল বলেন। আপনাদের প্রত্যেককে এই কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এবং প্রতিজনেই এই একই কোশ্চেন ভুল বলেন। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখেন ভালোভাবে। ওকে ম্যাম। বলেন কি জিজ্ঞাসা করলে? টেস্টিস কয়টা? 2টা, 3টা, 4টা, 1টা, সবই বলেন টেস্টিস। যে ধর একটা টেস্টিস বলে, হ্যাঁ স্যার একটা টেস্টিস, এমনি করে বলেন। একটা টেস্টিস থাকলে সেটা যদি নন ফাংশনাল হয় তাহলে আর বাচ্চা হওয়া লাগবে না। তাহলে টেস্টিস কয়টা? 2টা, মনে রাখেন এটা। এখন এটা তাহলে টেস্টিস বললে আপনাকে অবশ্যই বলতে হবে ইন কেস অফ মেল। আর এরপরে যেটা আর ফিমেলের ক্ষেত্রে কি থাকবে? ইন কেস অফ ফিমেল হচ্ছে ওভারি। ওভারিও কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড। এখানে এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটো পোর্শনই আছে। ওভারির এক্সোক্রাইন কি? ওভারির এক্সোক্রাইন হচ্ছে ওভাম তৈরি করে, এছাড়া হরমোন তৈরি করে। আর টেস্টিসের এক্সোক্রাইন কি? স্পার্ম তৈরি করে, মানে শুক্রাণু। আর ওভারি হচ্ছে ডিম্বাণু বা ওভাম তৈরি করে। ওভারি থাকে কোথায়? ওভারি থাকে হচ্ছে ওভারিয়ান পোষাতে। ওভারিয়ান পোষাটা কোথায় থাকে? পেলভিসে। পেলভিসটা চেনেন আপনারা? এই পেলভিস চেনেন না? জি ম্যাম। তাহলে পেলভিসে থাকবে। ওভারি কয়টা থাকে? রাইট এবং লেফট দুই সাইডে 2টা ওভারি থাকে। এই আপনারা বলতে পারেন না ওভারি কয়টা থাকে। ছেলেদেরকে বলা হয় ওভারি আছে আপনার, সুন্দর করে বলে জি স্যার ওভারি আছে, জি ম্যাডাম ওভারি আছে। মেয়েরা বলে তাদের টেস্টিসও আছে। তারপর আবার কি বলেন? এটা গেল। এরপরে যেটা প্লাসেন্টা। প্লাসেন্টা কি? প্লাসেন্টা অর্থ কি বলেন তো? অমরা। অমরা। এটা থাকে কখন? প্লাসেন্টা বললে কিন্তু অবশ্যই বলতে হবে ডিউরিং প্রেগন্যান্সি। তার মানে এটা প্রেগন্যান্ট উইমেনদের থাকে। থাকে এটা তৈরি হয় কোথায়? প্রেগন্যান্সির সময় তৈরি হবে হচ্ছে ইউটেরাসের বডিতে, ইউটেরাসের ভিতরে তৈরি হবে। প্লাসেন্টা কয়টা থাকে? একটা। বুঝলেন? জি ম্যাম। জি ম্যাম। আপনারা এইগুলা জিজ্ঞাসা করলে আপনারা যেটা আপনারা সবাই বলেন। মেয়েদেরকে এমনি মেয়েদেরকে জিজ্ঞাসা করলেও বলে যে আপনার প্লাসেন্টা আছে, বলেন হ্যাঁ প্লাসেন্টা আছে।
ছেলেরা পর্যন্ত বলে প্লাসেন্টা আছে, মানে পরীক্ষার মধ্যে আপনারা এখন মনে হইতে পারে যে মজা করে বলতেছি, কিন্তু আপনারা আসলেই এই জিনিসগুলো বলে। তবে কিছু কিছু টুইনের ক্ষেত্রে কিন্তু দুইটা প্লাসেন্টা থাকতে পারে। ম্যাম একটা প্লাসেন্টার মধ্যে দুইটা বেবি থাকে না? হ্যাঁ, সেটাও থাকতে পারে। একটা প্লাসেন্টা ভাগ হতে পারে, ভাগ হয়ে আপনার একটা প্লাসেন্টার মধ্যেই দুইটা বাচ্চা থাকতে পারে, আবার অনেক সময় ভাগ হয়ে দুইটা সেপারেট প্লাসেন্টা তৈরি করে। ম্যাম টুইন্স যাদের চেহারা সেম মানে বিহেভিয়ার সেম হয় তারা কি একটা প্লাসেন্টা দুই ভাগ হয়ে এরকম হয়েছে এরকম কিছু? যেগুলো বেশি আইডেন্টিক্যাল থাকে টুইন, হ্যাঁ টুইন কিন্তু অনেক ধরনের হয়। যেগুলো একটু আপনার বেশি আইডেন্টিক্যাল থাকে সেগুলা ইউজুয়ালি দেখা যায় যে সেম প্লাসেন্টার মধ্যে ইয়া করে। টুইনের মধ্যেও আপনার হচ্ছে টাইপ থাকে, যেরকম মনোজাইগোটিক টুইন থাকে, আরেকটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন বলে, বুঝছেন? টুইনও দুই ধরনের আছে, মনোজাইগোটিক এবং ডাইজাইগোটিক টুইন থাকে। এখন একটা ওভাম যদি ভাগ হয়ে যায়, একটা ওভাম ভাগ হয়ে যখন দুইটা বেবি হয়, তখন হচ্ছে ওদের মধ্যে দেখা যায় যে আপনার বেশি ইয়া থাকে, একদম মিরর হয়, সোজা কথা। এটা হতে পারে। আবার কিছু টুইন আছে যে যেহেতু একটা প্লাসেন্টার মধ্যে থাকে সবকিছু তার একটার মধ্যে, তারা কিন্তু কনজয়েন্ট হয়ে যেতে পারে। ওই যে দেখবেন হাতের সাথে হাত লাগানো থাকে, মাথার সাথে মাথা লাগানো থাকে। জি ম্যাম, এগুলো অনেক বেবি তো এরকম হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু যে একটা ফার্টিলাইজড ওভাম ভাগ হয়ে দুটা হয়, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে, বুঝছেন? জি ম্যাম। এবং ওরা ওই একটা প্লাসেন্টার মধ্যে থাকে, তাদের সবকিছু একটার মধ্যেই। এবং এদের ক্রোমোজোমাল প্যাটার্ন যদি আপনি চেক করেন, একদম 100% মিল পাবেন। তাদের দেখবেন চোখ এক, নাক এক, সব এক। এবং তাদের কিন্তু সেক্সও একই হয়, দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে মেয়ে দুইটাই ছেলে এমন হয়, বুঝলেন? এদের কি হয়, একটা যে ওভাম বের হয়, ওই একটা ওভাম একটা স্পার্ম দিয়ে আপনার ফার্টিলাইজড হয়, তখন ফার্টিলাইজড হওয়ার পরে সেটা যে দুইটা ভাগ হয়ে যায়। তাদের প্লাসেন্টাও কিন্তু সেম, বুঝলেন আমার কথা? ম্যাম ফিঙ্গারপ্রিন্ট কি একরকম হয়? এইটা একটু ব্যাপার আছে, এটা একটু কন্ট্রোভার্সিয়াল। ফিঙ্গারপ্রিন্টও অনেক সময় একটু ম্যাচ করে, মানে কত পার্সেন্ট আছে যেন ভুলে গেছি আমি এখন, একটা পার্সেন্ট আছে যেটা ম্যাচ করে এদের ক্ষেত্রে, মানে এদের কিছু পার্সেন্টেজ ম্যাচ করতে পারে, কিন্তু এটা ম্যাক্সিমামই ম্যাচ করে না ফিঙ্গারপ্রিন্টটা, কিন্তু কিছু একটা মানে পার্সেন্টেজ আমার মনে নাই, কিন্তু সেটা ম্যাচ করে আর কি কারো কারো ক্ষেত্রে। এটাকে বলে মনোজাইগোটিক টুইন। আরেকটা আছে ওই যে যেটা বললাম যে ডাইজাইগোটিক টুইন, এটার ক্ষেত্রে কিন্তু আপনার ওভাম কিন্তু দুইটা, বুঝলেন? ম্যাম ট্রিপলেটস এর সময় কি ওভাম তিনটা হয়? হতে পারে, তিনটা ওভামও হতে পারে, আবার ভাগ হয়ে ওই যে স্প্লিটও হতে পারে, দুটাই মেকানিজম দুটাই হতে পারে। তিনটা ওভাম মানে না হওয়ার তিনটা ওভাম আসলে না হওয়ারই চান্স বেশি, কারণ হচ্ছে সাইকেলে তো দুইটা ওভাম বের হয় দুটো ওভারি থেকে, সো ওইটা ভাগই হয়। যেহেতু দুইটা হচ্ছে আপনার দুইটা ওভাম
একটা নরমালি একটা বের হওয়ার কথা ওভাম আরেকটা নষ্ট হয়ে যায়, কিন্তু যদি কোনো কারণে ওটা নষ্ট না হইলে হয়তো দুটো ওভামই বের হইলো, দুটো ওভাম বের হওয়ার পরে দুটা স্পার্ম যে দুটাকে নিষেধ করলো, সেক্ষেত্রে আপনার ডাইজাইগোটিক টুইন হয়। কিন্তু ট্রিপলেটের ক্ষেত্রে তো আর তিনটা ওভাম আসতে পারে না। বুঝছেন আমার কথা? তখন হচ্ছে দেখা যায় একটা দুইটা হতে পারে, দুইটা হয়ে একটা হয়তো স্প্লিট হয়ে যেতে পারে। কিন্তু এই জি যে ম্যাম। মাল্টিপল প্রেগন্যান্সি কিন্তু ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, এই যে ট্রিপলেট বলেন বা আরো বেশি হয়, এটা কিন্তু নরমালি খুব একটা হয় না। এটা কখন হয় জানেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি তারা কোনো পিল ইউজ করে, কোনো ড্রাগ ইউজ করে, হয়তো তার বাচ্চা হচ্ছে না, এটার কারণে সে কোনো একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে গেল, বুঝলেন? তখন জি ম্যাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ট্রিপলেট প্রেগন্যান্সি হয়। এখন এটার অনেক ধরনের মেকানিজম আসলে হতে পারে, যে এটা বলা যাবে না যে একটাই হবে। আবার হতে পারে যে হয়তো দুইটা, আপনার দুইটাই ওভাম হলো, দুইটাই হলো, একটা স্প্লিট হয়ে গেল কোনো কারণে, একটা ভাগ হয়ে গেল, আরেকটা নর্মাল আছে, একটা ভাগ হয়ে যে তখন হলো ট্রিপলেট। আবার দুইটা ভাগ হইতে পারে, দুইটাই যদি ভাগ হয়ে যায়, দুইটা দুই ভাগ হলো, হয়ে ওটাতে আপনার হতে পারে চারটা বাচ্চা হতে পারে, কোয়াড্রিপ্লেট হতে পারে। আবার এমনও হতে পারে যে একটাই তিন ভাগ হয়ে গেল, বুঝলেন? কিন্তু যেটা ব্যাপার, যে এটা আপনার যতই ভাগ হোক, ভাগ হলেও, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ, যাই হোক, ভাগ হলেও আপনার জি ম্যাম। এদের খুব একটা ভালো হয় না, মানে গ্রোথ ভালো হয় না, এই বাচ্চাগুলার গ্রোথও ভালো হয় না, বাচ্চাগুলার কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে পুরো, অথবা মর্টালিটি রেট বেশি হয় এসব বাচ্চার ক্ষেত্রে, প্রি ম্যাচিউর হয়, বাচ্চা ডেটের আগে বের হয়ে যায়, মানে অনেক ঝামেলা হয় এইসব কোয়াড্রিপ্লেটে বা ট্রিপলেটে। টুইন পর্যন্ত ঠিক আছে, ট্রিপলেটও অনেক হতে পারে যদি অনেক অবজারভেশনে থাকে, কিন্তু যখনই চারটা পাঁচটা হয় তখন দেখবেন যে বাচ্চাগুলা বেশিরভাগই মরে টরে যায়, বাঁচে না। পুষ্টিহীনতায় ভোগে তো তখন। হ্যাঁ সেটাই, একটা বাচ্চা
এই আপনারা পার্সেন্টেজ দিচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এমনিতে একটু তো বুঝতে পারছেন তাই না? ট্রিপলেট ব্যাপারটা তো একটু বুঝতে পারছেন। জি ম্যাম। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই যে ধরেন যারা ওই বাচ্চা টাচ্চা হচ্ছে না, অনেক ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে, বা বাইরে থেকে যদি ভিতরে দিয়ে দেওয়া হয় ফার্টিলাইজ করে, তখন তো ইয়ের জন্য যেটা হয় আমরা যেটাকে বলি যে ইমপ্লান্টেশন করা হয়, যেটা বাইরে থেকে, এই যে কি বলে, হ্যাঁ আপনারা বলেন কি যেন বলে, বাইরে থেকে ইমপ্লান্টেশন করে দিলে আইভিএফ বলে। ম্যাম টেস্ট টিউব বেবি। হ্যাঁ, নরমালি বলতে টেস্ট টিউবে বোঝায়। হ্যাঁ, মানে আইভিএফ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, আইভিএফ ও বলে, ঠিক আছে, আইভিএফ টা হচ্ছে সুন্দর টার্ম আর কি, কিন্তু নরমালি বোঝার জন্য যেটাকে আমরা বলি যে হচ্ছে টেস্ট টিউব বেবি। আইভিএফ কি ইন ভিট্রো ফার্টিলাইজেশন, তার মানে বাইরেই ফার্টিলাইজেশন করে দিয়ে সেটাকে ভিতরে ঢুকাই দেওয়া হয়। তাহলে তখন যেটা হয়, মানুষজন রিস্ক নিতে চায় না, কারণ কয়টা বাচ্চা নষ্ট হয়, কয়টা বাচ্চা থাকে, এটা তো কোনো গ্যারান্টি নাই। তখন দেখা যায়, আর এত কস্টলি একটা প্রসিডিউর করতেছে, তখন দেখা যায় অনেকগুলি একসাথে দিয়ে দেওয়া হয়, বুঝলেন? তখন চিন্তা করা হয় অনেকগুলোর মধ্যে যে কোনো একটা হবেই, তখন ওই সব ক্ষেত্রে দেখা যায় 4টা 5টা বাচ্চা হয়। বুঝছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা, তাহলে গেল। এখন যেটা হরমোন এনজাইমের পার্থক্য একটু দেখেন। এই সালমান 47 রোল, এ তো ওর জয়েন করতে করতে, ওর কি নেটে খুব প্রবলেম নাকি? ও জয়েন করতে পারে না কেন? ম্যাম নেটে ম্যাম প্রবলেম নেট মনে হয়। প্রবলেম থেকে ডিসকানেক্ট হয়ে যায়। ও সবসময় ওয়েটিং এই থাকে, ওকে সবসময় দেখায় ওয়েটিং এ এবং জয়নিং জয়নিং দেখায়, কিন্তু ও জয়েন আর করতে পারে না। ওর আশেপাশে পরে এসে সবাই জয়েন করে, কিন্তু ওর আর জয়নিং হয় না। আচ্ছা, তাহলে হরমোন এনজাইমের পার্থক্যটা একটু দেখেন। হরমোন কি? তাহলে হরমোন হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে আসবে, যে গ্ল্যান্ডের কোনো ডাক নাই। আর এনজাইম হচ্ছে রিলিজ হবে এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে। কেমিক্যাল নেচারটা কি? হরমোনটা কি দিয়ে তৈরি? হরমোনগুলো হচ্ছে প্রোটিন, পলিপেপটাইড, অ্যামাইনো অ্যাসিড অথবা স্টেরয়েড। আর এনজাইম কি দিয়ে তৈরি হয়? প্রোটিন অথবা পলিপেপটাইড দিয়ে। এখন সাইট অফ অ্যাকশন কি আপনারা নিজেরাই বলেন। হরমোন যেহেতু ব্লাডে সিক্রেশন হয়, তাহলে হরমোন কোথায় কাজ করবে? ম্যাম পুরো শরীরেই। ভেরি গুড। তাহলে সে লোকালিও যেখানে সিক্রেশন হয়েছে সেখানেও কাজ করতে পারবে, অথবা পুরো বডিতেই কাজ করতে পারে। তাহলে লোকালি অথবা সিস্টেমিক্যালি কাজ করতে পারবে। লোকাল মানে কি? যেখানে তৈরি সেখানেই তার সবকিছু, এটাই হচ্ছে লোকাল। আর এনজাইম হচ্ছে কি করবে? এনজাইমটা লোকালি কাজ করতে পারবে, যেহেতু ও ব্লাডে সিক্রেশন হচ্ছে না, সো ও কিন্তু দূরে যেয়ে কাজ করতে পারবে না। তাহলে ও যেখানে সিক্রেশন হবে ও জায়গাতেই কাজ করবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন হরমোন সিক্রেট হবে একটা ডেফিনেটিভ নির্দিষ্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে, সেল থেকে, অথবা গ্রুপ অফ সেল থেকে। আর এনজাইম সিক্রেশন হবে যে কোনো টিস্যু অথবা সেল থেকে। কারণ সোয়েট গ্ল্যান্ড চিন্তা করেন, আমার পুরো বডিতেই কিন্তু সোয়েট গ্ল্যান্ড আছে, তাই না? ঘাম গ্রন্থি তো আমার পুরো বডি জুড়েই আছে। তাহলে যে কোনো টিস্যু অথবা সেল থেকে সিক্রেট হতে পারে এনজাইম। আর হরমোন কিন্তু আমার মরফোজেনেসিস রেগুলেট করে, তার মানে আমার সেলের সাইজ, শেপ, আমার গোনাডের ডেভেলপমেন্ট, পেইনারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক সবকিছুই হরমোন নিয়ন্ত্রণ করে। বাট এনজাইম কিন্তু এগুলো কিছুই করে না। এনজাইম শুধুমাত্র একটা প্রোটিন ক্যাটালিস্ট, যেটা কাজ কি কোন একটা রিঅ্যাকশন হচ্ছে সেই রিঅ্যাকশনের গতিটাকে বাড়িয়ে দেওয়া, কিন্তু রিঅ্যাকশনে সে কোনো চেঞ্জ করে না। এটাই হচ্ছে এনজাইম।
এখন কথা হচ্ছে হরমোনের কাজ করার জন্য একটা সেকেন্ড মেসেঞ্জার দরকার। মেসেঞ্জার মানে কি? মেসেঞ্জার অর্থ কি? বার্তাবাহক। বার্তাবাহক। তাহলে আমার বাহক। হ্যাঁ, বার্তাবাহক যেটা সেটাকে আমরা মেসেঞ্জার বলি। তাহলে আমার হরমোন কাজ করার জন্য একটা মেসেঞ্জারের দরকার, সেকেন্ড মেসেঞ্জারের দরকার। সেটা কিরকম? হরমোনটা কি করবে আপনার ফার্স্টে এই হরমোনটা এবং একটা হরমোনটা যখন আমার কাজ করে, হরমোনটা কি করে জানেন? প্রথমে একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। হরমোন এমন না যে আমার সেলের যে কোনো জায়গা দিয়ে ঢুকতে পারবে। এই যে এক এক ধরনের নেচার বললাম হরমোনের, একটা প্রোটিন, কিছু আছে অ্যামাইনো অ্যাসিড, কিছু আবার স্টেরয়েড দিয়ে তৈরি হতে পারে। তাহলে এক এক ধরনের হরমোন এক একটা জায়গা দিয়ে সেলের মধ্যে প্রবেশ করবে। তাহলে কিছু হরমোনের আপনার রিসেপ্টর থাকে হচ্ছে সেল মেমব্রেন, যার রিসেপ্টর যে জায়গায়। তাহলে হরমোনের কাজ করার জন্য প্রথমে তাকে সেই রিসেপ্টরের সাথে, তার নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হবে। সে সেলের মধ্যেই প্রবেশ করতে পারবে না, ওই জায়গায় যেতে পারবে না যেখানে তার কাজ। আর এনজাইমের কোনো রিসেপ্টরের দরকার নাই। তাহলে হরমোনের একটা রিসেপ্টরের দরকার, বাট এনজাইমের কোনো রিসেপ্টরের জি দরকার নাই। ম্যাম। এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন সেকেন্ড মেসেঞ্জার কথাটা আসতেছে। তাহলে আমার ফার্স্ট মেসেঞ্জার কে? হরমোন নিজেই হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। হরমোন ইটসেলফ ফার্স্ট মেসেঞ্জার। এছাড়া আমাদের যে নিউরো ট্রান্সমিটার, তারপরে এই যে আমরা ওষুধ খাচ্ছি বিভিন্ন ধরনের, এগুলো সব ফার্স্ট মেসেঞ্জার। তাহলে ও কি করবে? ও যে ফার্স্ট মেসেঞ্জারটা আমার রিসিপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করলে ওই জায়গাতে গেল, যাওয়ার পরে সে কি করবে জানেন? ওইখানে যে সে কিন্তু সরাসরি কাজ করবে না, সে ওইখানে যে এনজাইম থাকবে বা আয়ন থাকবে, যে যেভাবে কাজ করে আর কি, তাদেরকে সে অ্যাক্টিভেট করবে। তার মানে সে ভিতরে ঢুকে সেকেন্ড মেসেঞ্জারকে অ্যাক্টিভেট করবে। সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভেট হওয়ার পরে এই সেকেন্ড মেসেঞ্জারটা হচ্ছে অন্যান্য কাজ করবে। তার যেসব কাজ আছে, সেকেন্ড মেসেঞ্জার আবার বিভিন্ন এনজাইমকে অ্যাক্টিভেট করে সেই কাজগুলা করবে। বুঝতে পারছেন? তাহলে হরমোন কিন্তু ডিরেক্টলি যে কাজ করবে না, হরমোনের কাজই হচ্ছে সেকেন্ড মেসেঞ্জারকে অ্যাক্টিভ করা। তারপর বাকি কাজটা সেকেন্ড মেসেঞ্জার করবে, সে যেভাবেই করুক। তাহলে হরমোনের কাজের জন্য একটা সেকেন্ড মেসেঞ্জার দরকার, বাট এনজাইমের জন্য কোনো সেকেন্ড মেসেঞ্জারের দরকার নাই। ক্লিয়ার? ম্যাম সেকেন্ড মেসেঞ্জারটাকে ওই যে বললাম সেকেন্ড মেসেঞ্জারের মধ্যে অনেক কিছু আছে। সেটা ক্যালসিয়াম আয়ন, কারোর জন্য ক্যালসিয়াম আয়নটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে, কারো কারো ক্ষেত্রে সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার, অথবা ইনোসিটল ট্রাইফসফেট IP3 বলে যেটাকে, এটাও সেকেন্ড মেসেঞ্জার হতে পারে। ক্যালসিয়াম ক্যালমোডুলিনটাও সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে, এবং আরেকটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এই পাঁচটা জিনিস সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। এক এক হরমোনের জন্য এক একটা জিনিস সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করবে। সবার জন্য একই জিনিস কিন্তু সেকেন্ড মেসেঞ্জার না, এক একটা হরমোনের জন্য এক একটা জিনিস সেকেন্ড মেসেঞ্জার। বুঝলেন আমার কথা? এবং আপনার কিন্তু এই হরমোনের মেকানিজম মুখস্থ করতে হবে। যেমন ধরেন গ্রোথ হরমোনের নাম তো শুনছেন, এই গ্রোথ হরমোনের জন্য সাইক্লিক এএমপিটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। তাহলে আমার হরমোনের কাজ, হরমোন হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। হরমোনের কাজ হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে সেলের মধ্যে ঢুকলো, যেখানে তার কাজ করার, সেখানে যে সে কি করবে? সেকেন্ড মেসেঞ্জারকে অ্যাক্টিভেট করবে। এই সেকেন্ড মেসেঞ্জার আবার বিভিন্ন এনজাইমের সাহায্যে বাদ বাকি কাজগুলা করবে, যেই হরমোনের যে কাজ সেই কাজগুলা করবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এইটুকু যদি, এই বেসিক টুকু না বুঝলে কিন্তু হরমোনের অ্যাকশন বুঝতে পারবেন না। হরমোনের মেকানিজম অফ অ্যাকশন কিন্তু পড়তে হবে। কিছু কিছু হরমোনের আমরা মেকানিজম অফ অ্যাকশন করব, এবং এইটাই হচ্ছে বেসিক, যে একটা রিসেপ্টর লাগবে এবং একটা সেকেন্ড মেসেঞ্জার লাগবে। এটা হচ্ছে বেসিক কথা। বুঝলেন? জি ম্যাম। এবার আসেন হরমোন কাকে বলে। হরমোন জিনিসটা হচ্ছে, হরমোন একটা কেমিক্যাল সাবস্টেন্স।
সেটা বিভিন্ন ধরনের হতে পারে, প্রোটিন, পলিপেপটাইড হতে পারে, স্টেরয়েড হতে পারে, অথবা অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন হতে পারে। অ্যামাইনো অ্যাসিড একটাই, টাইরোসিন। অ্যামাইনো অ্যাসিড তো আমাদের বডিতে অনেক ধরনের আছে, কিন্তু হরমোন তৈরি করে শুধুমাত্র টাইরোসিন। তাহলে এই 3 ধরনের হতে পারে। তাহলে এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স, যেটা কি হয়, সিক্রেট হবে কোথায়? সিক্রেটেড ইনটু দা ইন্টারনাল বডি ফ্লুইড। তাহলে আমার ইন্টারনাল বডি ফ্লুইডে বা স্পেসিফিক করে বললে ব্লাডে সিক্রেট হচ্ছে। কার মাধ্যমে সিক্রেট হচ্ছে? বাই ওয়ান সেল অর গ্রুপ অফ সেল, একটা সেল অথবা গ্রুপ অফ সেলের মাধ্যমে সিক্রেট হচ্ছে। and exert a physiological control effects on other cell of the body। এবং এটা কাজ কি? আমাদের বডির অন্যান্য সেলের উপর, অন্যান্য সেলকে কন্ট্রোল করে। এবং এই কন্ট্রোলটা কিরকম? ফিজিওলজিক্যাল। এটা কিন্তু নর্মাল কন্ট্রোল, এমন না যে আমার ডিজিজের সময় কন্ট্রোল করবে, আমাদের নর্মালি আমাদের বডিতে এটা কন্ট্রোল করবে। ক্লিয়ার হরমোনের ডেফিনেশন? জি ম্যাম। আচ্ছা, এখন ক্লাসিফিকেশন অফ হরমোন। ক্লাসিফিকেশন একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা কেমিক্যাল নেচার, মানে কোন কেমিক্যাল দিয়ে তৈরি সেটার উপর। এটার মধ্যে আছে হচ্ছে প্রোটিন আর পলিপেপটাইড হরমোন। তাহলে কিছু হরমোন আছে প্রোটিন অথবা পলিপেপটাইড দিয়ে তৈরি। এদের মধ্যে কি কি আছে? অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, প্যানক্রিয়াস এবং প্যারাথাইরয়েড। 4টা পি মনে রাখবেন, 4টা পি হচ্ছে প্রোটিন আর পলিপেপটাইডের মধ্যে আছে 4টা পি। অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, প্যানক্রিয়াস এবং প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে? এরপরে আসেন স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনের মধ্যে আছে 7টা হরমোন। অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোন, ওই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলছিলাম, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে কিন্তু আবার 2টা ভাগে ভাগ করি আমরা, অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডুলা। যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে আমরা হিস্টোলজিক্যালি দেখবো, মানে মাইক্রোস্কোপের নিচে দেখবো, তখন অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডুলা। তাহলে অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোনগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। এছাড়া গোনাড থেকে যে হরমোন আসে, মানে টেস্টিস এবং ওভারির হরমোনগুলা স্টেরয়েড হরমোন। কিডনির একটা হরমোন স্টেরয়েড। এখন কিডনি কিন্তু সরাসরি এন্ডোক্রাইন গ্ল্যান্ড না, কিন্তু কিডনিতে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড লাইক টিস্যু থাকে, বুঝলেন? একদম ডিরেক্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড না, কিন্তু ওখানে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো টিস্যু থাকে। এখন স্টেরয়েড হরমোন তাহলে কারা? যাদের র ম্যাটেরিয়াল হচ্ছে কোলেস্টেরল, মানে অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোন কি কি আছে? অ্যালডোস্টেরন, কর্টিসল, অ্যান্ড্রোজেন। টেস্টিস থেকে আসে টেস্টোস্টেরন, ওভারি থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর কিডনি থেকে আসে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। তাহলে এই 7টা হরমোন হচ্ছে স্টেরয়েড হরমোন। মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসে লাস্ট ওয়ান, ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড। কোনটা বললাম? অ্যামাইনো অ্যাসিডের নাম কি? টাইরোসিন। সেটাতে হচ্ছে থাইরয়েড হরমোন গুলা। থাইরয়েড হরমোন কি কি আছে? থাইরক্সিন, ট্রাইআডো, থাইরোনিন। এছাড়া হচ্ছে অ্যাড্রেনাল মেডুলার হরমোন। মেডুলার হরমোন কারা? মেডুলার হরমোন হচ্ছে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং ডোপামিন। বুঝলেন? তাহলে 3টা হচ্ছে মেডুলার হরমোন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং ডোপামিন। এপিনেফ্রিনের আরেকটা নাম হচ্ছে অ্যাড্রেনালিন, নরএপিনেফ্রিনের আরেকটা নাম হচ্ছে নরঅ্যাড্রেনালিন এবং ডোপামিন। এই যে 3টা হরমোন, এই 3টা হরমোনকে কিন্তু একসাথে বলা হয় ক্যাটেকোলামাইন। কি বলে? ক্যাটেকোলামাইন। মনে থাকবে? ম্যাম আরেকবার একটু বলেন। এই যে এপিনেফ্রিন, এপিনেফ্রিনের আরেকটা নাম হচ্ছে অ্যাড্রেনালিন, নরএপিনেফ্রিনের আরেকটা নাম হচ্ছে নরঅ্যাড্রেনালিন, আর ডোপামিন। এই 3টা হরমোনকে একসাথে বলে ক্যাটেকোলামাইন। 3টা হরমোনকে একসাথে বলা হয় ক্যাটেকোলামাইন। এটা আসে অ্যাড্রেনাল মেডুলা থেকে। বুঝলেন? জি ম্যাম। আচ্ছা, এবার
অ্যাকর্ডিং টু দা সাইট অফ অ্যাকশন, তার মানে কোথায় কাজ করে সেই অনুযায়ী 3 ভাগে ভাগ করে। একটা হচ্ছে লোকাল হরমোন। লোকাল হরমোন তো আমি আগেই বলছি, লোকাল মানে কি যেখানেই তৈরি সেখানেই শেষ, তাহলে যে জায়গায় সিক্রেশন হচ্ছে সেই জায়গাতে কাজ করবে, তারা হচ্ছে লোকাল হরমোন। আপনারা অলরেডি একটা লোকাল হরমোন পড়ছেন, বলেন তো লোকাল হরমোন কোথায় পড়ছেন? ম্যাম জিআইটি। জিআইটি, তাহলে লোকাল হরমোন অফ জিআইটি, এগুলোর নাম আমরা জানি। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে ট্রফিক হরমোন। ট্রফিক হরমোন মানে কি এটা একটু বোঝেন। সেটা হচ্ছে আমার একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেট হলো, হয়ে এই হরমোনগুলা আরেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপর যে কাজ করবে, করে তাদের সিক্রেশন তৈরি করবে। তাহলে একটা গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়ে অন্য একটা গ্ল্যান্ডের উপর কাজ করবে, বুঝলেন? ম্যাম আরেকবার একটু বলেন। ট্রফিক হরমোন মানে হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়ে সে আরেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপর কাজ করবে, কাজ করে তাদের সিক্রেশন করাবে, তাদের যে হরমোন সিক্রেট হওয়ার কথা সেই হরমোনের সিক্রেট করাবে, সেটাকে বলা হয় হচ্ছে ট্রফিক হরমোন। যেমন ধরেন হাইপোথ্যালামাসের যে হরমোনগুলা, হাইপোথ্যালামাসের হরমোনগুলা কিন্তু ট্রফিক হরমোন। কারণ কি, এই হাইপোথ্যালামাসের হরমোনগুলা পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে পিটুইটারির হরমোন সিক্রেশন বাড়ায় দেয়। এই হাইপোথ্যালামাস থেকে যদি সিগন্যাল না যেত পিটুইটারিতে, তাহলে পিটুইটারি গ্ল্যান্ড কোনো হরমোন সিক্রেট করতো না। তাহলে হাইপোথ্যালামাসের সবগুলা হরমোনই হচ্ছে ট্রফিক হরমোন, আবার পিটুইটারির ম্যাক্সিমাম হরমোনই ট্রফিক হরমোন। পিটুইটারির হরমোনগুলো আবার অন্যান্য গ্ল্যান্ডের উপর যে কাজ করে তাদের সিক্রেশন করায়। বুঝছেন এবার? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। যেমন ধরেন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, লুটিনাইজিং হরমোন, এরা হচ্ছে ট্রপিক হরমোন। কিভাবে এরা ট্রপিক হরমোন, এটা আমরা যখন প্রত্যেকটা গ্ল্যান্ডের হরমোনের নাম করব তখন বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে জেনারেল হরমোন। জেনারেল হরমোন তো নামেই বুঝতে পারতেছেন, তার মানে সে পুরো বডিতেই কাজ করবে, যারা তারা হচ্ছে জেনারেল হরমোন। যেখান থেকে খুশি সেখান থেকে সিক্রেট হোক, কিন্তু তার কাজ হবে সারা বডি জুড়ে, সেটা হচ্ছে জেনারেল হরমোন। ক্লিয়ার? এখন জেনারেল হরমোনের মধ্যে আছে গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইনসুলিন, গ্লুকাগন, তাহলে এগুলো সব হচ্ছে জেনারেল হরমোন। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন লাস্ট ওয়ান, রিসেপ্টর অনুযায়ী কার রিসেপ্টর কোথায় আছে সেই অনুযায়ী 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে যার রিসেপ্টর সেল মেমব্রেনের গায়ে থাকবে, সেটা কাদের রিসেপ্টর? প্রোটিন হরমোন এবং ক্যাটেকোলামাইন। প্রোটিন পলিপেপটাইড হরমোন আমরা জানি, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, প্যানক্রিয়াস এবং আরেকটা কি 4টা পি, প্যারাথাইরয়েড। তাহলে এই 4 জায়গার হরমোন হচ্ছে সেল মেমব্রেনে থাকবে তাদের রিসেপ্টর। এবং ক্যাটেকোলামাইন, ক্যাটেকোলামাইন মানে কি অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন এবং ডোপামিন। এই হরমোনগুলোর রিসেপ্টর থাকবে সেল মেমব্রেনের গায়ে। এবার আসি সাইটোপ্লাজমে কার রিসেপ্টর থাকবে? সাইটোপ্লাজমে থাকবে স্টেরয়েড হরমোনের রিসেপ্টর। তাহলে ওই যে 7টা হরমোন, ওই 7টা হরমোনের রিসেপ্টর থাকবে সাইটোপ্লাজমে। লাস্ট ওয়ান, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কার রিসেপ্টর থাকবে? অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, টাইরোসিন। অ্যামাইনো অ্যাসিড কি ছিল? থাইরয়েড হরমোন এবং অ্যাড্রেনাল। থাইরয়েড হরমোন গুলো, আবার অ্যাড্রেনাল মেরুলার হরমোন কিন্তু সেল মেমব্রেনে চলে গেছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড মানে নিউক্লিয়াস, তাহলে থাইরয়েড হরমোনটাই হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াসে থাকবে। থাইরয়েড হরমোনের রিসেপ্টর তাহলে কোথায় থাকবে? নিউক্লিয়াস। বুঝলেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু পড়বো, ঠিক আছে? ওকে জি ম্যাম। আচ্ছা, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।